হেমন্তের রাতগুলোতে একা আর অসহায় লাগে রোকনের। এমন নাই যে কোনো অসুখ করেছে বা দুর্ঘটনার পর যন্ত্রণায় সে ঘুমাতে পারেন। অসুখ ও অভাব পাশ কাটিয়ে এক অদ্ভুত ব্যথাবার তার মনোজগৎ আচ্ছন্ন করে রাখ। শীতকালে বিকেলটা গা হওয়ার আগেই ছুপ করে সন্ধ্যা নেমে পড়। ক্রমশ রাত নাম শেষ হেমন্তের গা শিরশিরে ঠান্ডায় পাশের ঘরে ফ্যান চলছে। ল্যাপে তামিল সিনেমা দেখছিল রোক। আচমকা বিরক্তিতে কপাল কোঁচকে ঢাকা শহরে এক পরিবারের সঙ্গে সাবলেট থাকে রোক। 3 রুমের ফ্ল্যাট, যে লোক সাবলেট দিয়েছে, বুবাচ্চা নিয়ে তার 2 রুমের সংসার। রোকন অ্যাটাচড বাথরুমের আলাদা ঘরে থাকে। এক ছাপোষা চাকুরে লোকটা অফিস শেষে ঘরে রান্না করে খায়। খাওয়াঘুম চাকরির বাইরে তার কোনো জগৎ নেই। লোকটার 4 মাস পর গ্রামের বাড়ি থেকে আজই দুপুরের ট্রেনে এসেছে। ওদের ঘর, ওদের ইউটিলিটি বিল, সুতরাং যখন ইচ্ছা ফ্যান ছাড়তেই পার। কিন্তু ফ্যানটার সমস্যা হয়েছে, অদ্ভুত শব্দ করে। সিনেমায় এখন মারপিটের দিশ। তামিল সিনেমার এই এক জিনি এমন টানে যে এড়ানো যায় না। সেই মুহূর্তে রোকনের কান খাড়া হয়ে গেন। দরজার কাছে না গিয়েই সে টের পায় পাশের ঘরের খাটের অদ্ভুত সব। কান গরম হয়ে যা। ল্যাপে সাউন্ড বাড়িয়েও সহজ হতে পারেন। এমন রাতে সিনেমায় মন লাগে না, ঘুম আসে। প্যান্ট পরেইছি, শার্ট গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে রোক। দিলু রোডের বাসা থেকে বেরিয়ে সে হাঁটতে থাক। চলে গেছে রোকনে। সে অনেকেরই যা। মেয়েরা ঘর ছেড়ে বেরোলে আবার ফিরেও বেশিরভাগই ফেরেন। চলে যাওয়ায় আনন্দ হওয়ার কথা। জীবনটাকে নরক বানিয়ে ফেলেছিল মেয়েট। গেছে, খুব ভালো হয়েছে। কিন্তু ভালো সে বোধ করছেন। চোরাটানের মতো এক ধরনের কাতর অনুভূতি নিয়ে সে বসে অথচ হওয়ার কথা ছিল উল্ট। কর্পোরেট অফিসে ভালো জব করা পুরুষ, দেখতেও খারাপ নাই, তার হালুয়া জীবন কাটানোর কথা। অথচ সে কি বেকুব, বিরহী জীবনের ফাঁদে আটকে গেছে। ইস্কাটন রোডের মুখে একটা রিকশা পেয়ে যায়। সোনারগাঁওয়ের পাশ দিয়ে রিকশা কারওয়ান বাজারের দিকে ছুটে চল। মামা, কোন দিকে যাব? ফার্মগেট পেরিয়ে একসময় মানিক মিয়া অ্যাভিনিউয়ে রিকশাটা ঢুকে পড়ে। সে নেমে পড়। অনেক পরে যখন সবকিছু স্বাভাবিক আর স্থিমিত হয়ে আসে, কেউ কিছু মনে রাখেন। দুঃখ, ঈর্ষা কিংবা সন্দেহ, সব ফিকে হয়ে যায়। মানিক মিয়া অ্যাভিনিউ ধরে হাঁটতে হাঁটতে কথাগুলো মনে আসে রোকনে। সংসদ ভবনের সামনের পথটা ফাঁকা, নির্জন, অনাথের মতো পড়ে হঠাৎ একটা, দুটো গাড়ি সাই সাই করে বেরিয়ে যায়। সাবধানে রাস্তা পেরিয়ে ফুটপাতে এসে বসে রোকন। অনর্থ। একবার আকাশে তাকা। আকাশ দেখতে দেখতে সে একসময় শুয়েই পড়। তার কেবলই মনে হয়, কি বিশাল আকাশ। তার নিচে আমি কত ক্ষুদ্র মানুষ, কত ছোট আর তুচ্ছ। মানুষের ভিড় ও কোলাহলে জায়গাটা গমগম করে। এখন আশ্চর্য সে ভূতগ্রস্তের মতো বসে থাক। একটা সিগারেট ধরাতে ইচ্ছা কর। ভাই হায়, টহল পুলিশ এসে কৈফিয়ত না চায়, এই মিয়া, এত রাতে এখানে কি করেন? না, কেউ নেই কোথা। স্যার, চা খাবেন? অল্পবয়সী টোকাই বাহার, জিরজিরে কোনো লোক চা নিয়ে এসেছে। প্রথমে এমনই ভেবেছিল রোকন, কিন্তু তা না। একটা মেয়ের কাছে চায়ের কথা শুনে সে ভড়কে যায়। বোরকা পরা একটা মেয়ে অদূরে দাঁড়িয়ে তীব্র চোখ দুটো ছাড়া কিছুই দেখা যায় না। স্যার, চা খাবেন? মেয়েটি আবার বলে। কথার ভঙ্গিতে বোঝা যায় না মেয়েটা কোন অঞ্চলের। শুদ্ধ ও পরিষ্কার উচ্চারণ। ভাষায় এতটুকু আঞ্চলিক টান নেই। না, থাক, চা না খেলে অন্য কিছুও খেতে পারেন। মেয়েটা পায়ে পায়ে এগিয়ে দূরত্ব রেখে রোকনের পাশে বসে পড়। কি ব্যাপার বলুন তো? রোকন জিজ্ঞেস করে। যাবেন? কোথায়? আপনি যেখানে আমাকে নিয়ে যাবেন। মুহূর্তেই রোকনের কাছে সবকিছু পরিষ্কার হয়ে না, না, আপনি যা ভাবছেন তা না। ভুল হচ্ছে কোথা? মেয়েটা তেরছা চোখে তাকিয়ে হেসে শোনেন ভাই, লজ্জা পাওয়ার কিছু নেই। রাত হয়েছে। যদি মন চায়, চলেন।
পাশ ফিরে তাকিয়েও রোকন চোখ ফিরিয়ে নেয়। প্রথম থেকেই আপনাকে ফলো করছি। দুটো মেয়ে আপনার সামনে দিয়ে গেলেন, খেয়ালই করলেন না? আশ্চর্য! রোকন কথাহীন। আপনি কবি, নয়তো শিল্পী। শিল্পীরা এমন রাত জেগে ঘুরে বেড়া, সাড়া দেবে না ভেবে গাঢ় হয়ে বসে থাকে রোক। কিন্তু মেয়েটার আবেদন এড়াতে পারেন। রিকশা থেকে নামার পর বাসার গলিতে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটা বোরকা খুলে ফেলে। রোরকার নিচে তার টাইট জিন্স ও কামিজ পরা দিউখেলানো শরীর, ভয়াবহ সুন্দর। গেট বন্ধ হয়ে গেছে। সাবধানে তালা খুলতেই মেয়েটা তাকে ঠেলে ভেতরে ঢোক। 3 তলায়। রোকন ফিসফিস কর। কেউ টের পেলে কেলেঙ্কারি হয়ে যাব। তালা ঝুলিয়ে দুজনে সিঁড়ি বেয়ে উঠতে থাক। সামনে মেয়েট, তার রহস্যময় হাসি, সিঁড়ি ভানা, ভারী নিতম্বের দেউ দেখে সে বিচলিত হয়। মনে হয় মেয়েটা নির্বেদ গণিকা না। বয়স কম, তবু শরীরের আবেদন ভয়াব। এত ভয় পাওয়ার কি আছে? এসো, বলেই মেয়েটা রোকনের বাহুটা বুকের সঙ্গে চেপে ধরে। রোকন থরথর করে কেঁপে ওঠ। অনেক দিন আগে পরাণ মাস্টারের বেহালা শুনে রোকন খুব কেঁদেছেন। বেহালার সুরে লোকটা জাদু মাখিয়ে দেয়, বুকটা কেমন টাটা। কতদিন সে হাসেন, কাঁদেন, মন খুলে কথা বলেন। এই অনিশ্চয়তার রাতে সে আবেগাপ্লুত হয়ে পড়। তার চোখ দুটো ভিজে যা। সিঁড়ি ভানার সময় রোকনের ভেজা চোখ কি দেখে ফেলে মেয়েটা। ঘরে ঢুকতেই সে রোকনের বুকের সঙ্গে লেপ্টে থাক। অদ্ভুত নরম একটা ঘ্রাণ ওর শরীর। কি পারফিউম মাখে সে, একবার জিজ্ঞেস করতে হবে। দরজা বন্ধ করতেই মেয়েটা ঘরমায় পায়চারি করে। তোমার ঘরটা তো খুব সুন্দর, একটু অগোছালো, এই যে খাট ও মেঝেতে খাবারের প্যাকেট, ফুলদানি, অ্যাশট্রে, তার চেয়েও এলোমেলো তোমার মন। আমার আসলে চলে গেছে। কথাটা বলার পর মেয়েটির মুখ ফাল্গুনের বিকেলের মতো কোমল হয়ে সে কাছে এসে রোকনের হাত ধর। আমার নাম মায়া। নাম তো একবারও জানতে চাইলে না। এবার ভালো করে মেয়েটাকে দেখে রোক। শান্ত ও ভাষাভাষা চোখ, খাড়া না, বকাচ্চু, মুখটা ফর্সা দেখাচ্ছে, তবে মেয়েটা শ্যামল। বুকটা এত তীব্র যে সরাসরি তাকানো যায় না। একটা মানুষের অভাবে সব শেষ হয় না, বুঝলেত? জীবনের কিছুই ফুরোয় না। রোকন হাসতে হাসতে সে একটা দীর্ঘশ্বাস আড়াল করে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতেই চমকে যায় রোক। ঘরটা পরম যত্নে চমৎকার সাজিয়ে ফেলেছে মেয়েট। তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে যায় মায়। একটু পরেই ঝর্ণার সব গুনগুন গানের আওয়াজও শোনা যায়। সে কি স্নান করছে? তোমার একটা শার্ট দাও না, প্লিজ। বাথরুমের দরজা একটু ফাঁক করে বলে মায়। তুমি গোসল করছে নাকি? জামাটা ভিজিয়ে ফেলেছ, মনে ছিল না।